দর্শক মণ্ডলী, আমি এসআইআর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। যে ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই উপকৃত হয়েছেন, আবার অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়ে গেছে। তাই এসআইআর এর ফর্ম ফিল আপের আগে আমার মনে হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনার জানা থাকা দরকার। কি কি সেই প্রশ্ন লক্ষ্য করুন। প্রথম প্রশ্ন, আমরা ফর্মটি বাংলায় ফিল আপ করবো নাকি ইংলিশে ফিল আপ করবো? যারা আপনারা ইতিমধ্যে ফর্ম পেয়ে গেছেন বা না পেলে 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন, দেখবেন আপনার ফর্মটা বাংলায় লেখা আছে। তাহলে আমরা যে ফর্ম ফিল আপটি করবো সেটি বাংলায় করবো নাকি ইংরেজিতে করবো? নেক্সট, 2002 এর ভোটার লিস্টে জন্ম তারিখ ভুল ছিল, কিন্তু বর্তমানে আপনার জন্ম তারিখ ঠিক আছে। অথবা বর্তমান ভোটার কার্ডে যে জন্ম তারিখটি দেওয়া আছে সেটি ভুল, কিন্তু আপনার অন্যান্য ডকুমেন্টসে আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিটে জন্ম তারিখ ঠিক আছে। তাহলে এসআইআর এর এই ফর্ম ফিল আপ করার সময় আপনি জন্ম তারিখ কোনটা লিখবেন? যেটা সঠিক সেটা, নাকি যেটা ভোটার কার্ডে দেওয়া আছে সেটা? নেক্সট, 2002 এর ভোটার লিস্টে নামের বানান ভুল ছিল, কিন্তু এখন নামের বানান সংশোধন করা হয়েছে। তাহলে এই এসআইআর এর ফর্মে কোনটা নাম লিখবেন? যেটা সঠিক সেটা, নাকি 2002 এর ভোটার লিস্টে যেটা ভুল দেওয়া ছিল সেটা? নেক্সট, 2002 এর ভোটার লিস্টে সম্পর্কের নাম ভুল ছিল। ধরুন মায়ের নাম দেওয়া আছে কিন্তু সম্পর্কের নাম লেখা আছে পিতা, স্বামীর নাম দেওয়া আছে, সম্পর্কের নাম দেওয়া আছে পিতা, পিতার নাম দেওয়া আছে, সম্পর্কের নাম লেখা আছে মা। তাহলে এই ফর্ম ফিল আপ করার সময় আপনি কোনটা সম্পর্ক লিখবেন? যেটা সঠিক সেটা, নাকি 2002 এর ভোটার লিস্টে যেটা ভুল ছিল সেটা? নেক্সট, 2002 এর ভোটার লিস্টে পিতার নাম ছিল কিন্তু এপিক নাম্বার ছিল না। তাহলে কি আমরা এই ফর্ম ফিল আপ করার সময় আত্মীয়ের জায়গায় পিতার নাম দিতে পারবো নাকি পারবো না? নেক্সট, বিবাহিতা মহিলারা অভিভাবকের ঘরে পিতার নাম লিখবেন নাকি স্বামীর নাম লিখবেন? নেক্সট, যারা বাড়ির বাইরে আছেন, কর্মসূত্রে অন্য রাজ্যে বা অন্য দেশে আছেন, তারা কি ফর্ম ফিল আপ করতে পারবেন না? নেক্সট, অনেকেই আছেন যাদের 2002 এর ভোটার লিস্টে বাবা, মা, ঠাকুরদা, ঠাম্মা, নানা, নানি কারো নাম নেই, কিন্তু কাকু বা জেঠুর নাম আছে, দাদা বা দিদির নাম আছে। তাহলে ওই ক্ষেত্রে আত্মীয়ের জায়গায় কি এই কাকু, জেঠু, দাদা বা দিদির নাম লেখা যায়? আবার অনেকে আছেন যাদের 2002 এর ভোটার লিস্টে কারো নাম নেই, বাবা, মা, ঠাকুরদা, ঠাম্মা, নানা, নানি, কাকু, জেঠু, দাদা, দিদি কারো নাম নেই। তাহলে ওই ক্ষেত্রে তারা কি ফর্ম ফিল আপ করতে পারবেন না? এবং সর্বশেষ, আগামী 7ই ডিসেম্বর ভোটার তালিকার যে খসড়া বের হবে, তারপর কাদের নামে নোটিশ জারি করা হবে, কাদেরকে হিয়ারিং এর জন্য বিডিও অফিসে ডেকে পাঠানো হবে, এই সব কিছু প্রশ্নের উত্তর আপনারা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। চলুন আপনারা যে ফর্মটি পেয়েছেন সেই ফর্মটি আপনাদেরকে বাস্তবে দেখাই এবং সেটি কিভাবে ফিল আপ করবেন, কারা কোন জায়গায় কি লিখবেন, কোন ঘরে কি লিখতে হবে, সব কিছু বিস্তারিতভাবে ধাপে ধাপে আমি আলোচনা করছি। তাই ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটি অবশ্যই একবার মনোযোগ সহকারে দেখে নিন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে আর কোনো রকম সংশয় রইবে না। তাহলে চলুন এবার আপনার হাতে যে ফর্মটি পেয়েছেন সেই ফর্মটি দেখুন এবং কোথায় কি লিখতে হবে, কাদেরকে কি ফিল আপ করতে হবে, সবকিছু ভালো করে বোঝার চেষ্টা করুন। লক্ষ্য করুন স্ক্রিনে। প্রথমে লক্ষ্য করুন, এই হচ্ছে এসআইআর এর ফর্ম, মানে ইনিউমারেশন ফর্ম বা গণনার ফর্ম, যেটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন বা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। সব উপরে লক্ষ্য করুন, উপরে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এ কথাটি লেখা আছে। তার ঠিক নিচে লক্ষ্য করুন, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও ড্যাশ ড্যাশ, পাশে তার মোবাইল নাম্বার। এই জায়গায় আপনার যিনি বিএলও তার নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনি যে কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার নিচে লক্ষ্য করুন, এখানে 5টি ঘর দেখতে পাচ্ছি। প্রথম ঘরে আপনার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার ঠিকানা। দ্বিতীয় ঘরে আপনার ক্রমিক নাম্বার, অংশ নাম্বার, বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম, তারপরে একটা কিউআর কোড এবং তারপরে আপনার বর্তমানে ভোটার লিস্টে যে ছবি দেওয়া আছে সেই ছবি। এই প্রথম 4টি ঘরে আপনাদের কিচ্ছু করতে হবে না, এটা প্রি প্রিন্টেড, আগে থেকে প্রিন্ট করা আছে। শুধু পাশের ঘরটা লক্ষ্য করুন, সাম্প্রতিক ফটো সাটুন, অর্থাৎ সাম্প্রতিককালে মানে ইদানিং আপনার একটি রঙিন ছবি তুলে সেখানে ছবিটি সাঁটাতে হবে। এবার লক্ষ্য করুন তার নিচে এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের সকলকে মানে যার নামে এই ফর্মটা আসবে প্রত্যেককেই এই জায়গাটি পূরণ করতে হবে, এখানে কোনো বাছবিচার নেই। এবার লক্ষ্য করুন, প্রথমেই আছে জন্ম তারিখ। আচ্ছা, এবার প্রশ্ন হলো এই জন্ম তারিখ কোনটা লিখবো? 2002 যদি কারো ভুল জন্ম তারিখ দেওয়া থাকে, বর্তমানে সংশোধন করেছেন, বা বর্তমানে ভোটার কার্ডে ভুল জন্ম তারিখ দেওয়া আছে কিন্তু অন্যান্য ডকুমেন্টসে সঠিকটা আছে। শুনুন, মনে রাখবেন এসআইআর হচ্ছে আপনার ভোটার ভেরিফিকেশন, ভোটার সংশোধন নয় কিন্তু। তাহলে এখানে আপনি ভোটার কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটাও দিতে পারেন, বা আপনার অন্যান্য ডকুমেন্টসে যেটা সঠিক জন্ম তারিখ সেটাও দিতে পারেন, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় আপনার যে জন্ম তারিখটা আসবে ওটাই আসবে যেটা আপনার বর্তমানে ভোটার কার্ডে দেওয়া আছে। আমি কি বোঝাতে পারলাম? আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখ আছে আপনি এখানে ওটাও লিখতে পারেন, বা আপনার অন্যান্য ডকুমেন্টসে যদি সঠিক জন্ম তারিখ থাকে আপনি এখানে ওটাও লিখতে পারেন, কিন্তু আপনার ভোটার তালিকায় যে জন্ম তারিখটা দেওয়া থাকবে সেটা আপনার বর্তমানে ভোটার লিস্টে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটাই আসবে। হয়ে গেল। 2 নম্বর, আধার নম্বর লেখা আছে ঐচ্ছিক, এখানে আপনি আধার নাম্বার লিখবেন। আশা করি আপনাদের সকলেরই আধার কার্ড আছে, যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে নাম্বারটা লিখবেন, যদি ঐচ্ছিক দেওয়া আছে। কিন্তু মনে রাখবেন এই ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না, বোঝা গেল? সুতরাং অহেতুক এই আধার কার্ড, প্যান কার্ড, এটা জেরক্স, জমির দলিল জেরক্স, এসব কিচ্ছু করতে যাবেন না। হ্যাঁ, আপনি চাইলে এই ফর্মটা 1 কপি জেরক্স করে নিতে পারেন। এই জেরক্সে আপনি একটু রাফ হিসাবে আপনি প্রথমে ফর্ম ফিল আপ করবেন, সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে ওটা দেখে অরিজিনালটা ফর্ম ফিল আপ করবেন, রাইট?
আচ্ছা, তারপরে দেখুন মোবাইল নাম্বার। আপনি যে মোবাইলটি স্থায়ীভাবে ব্যবহার করছেন, যেটা বিশেষ কারণ ছাড়া আপনি পরিবর্তন করবেন না, ওইরকম একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটি লেখার পর অবশ্যই মিলিয়ে নেবেন 10 সংখ্যার সঠিক আছে কিনা। তারপর এবারে আসুন পিতা বা অভিভাবকের নাম। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে অবশ্যই আপনার পিতার নাম লিখতে হবে। এবার যারা বিবাহিতা মহিলা, যাদের বিয়ে হয়ে গেছে, আপনার বিয়ে হোক বিয়ে না হোক, কোথায় কি অবস্থায় আছেন জানি না, এখানে অবশ্যই পিতার নাম লিখতে হবে। বিবাহিত পুরুষ হোক, বিবাহিতা মহিলা হোক, বিয়ে না হোক দেখার নাই। বোঝা গেল? অবশ্যই পিতার নাম। অনেকে আবার বলছেন যে বিবাহিতা মহিলার কি তাহলে এখানে শ্বশুরের নাম লিখবেন? না, শ্বশুরের নাম না, আপনার জন্মদাতা পিতার নাম লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে যে পিতার নামটা লিখবো, ধরুন কারো 2002-এ পিতার নাম ছিল, ওখানে পিতার নামের বানান ভুল ছিল, এখন পিতার নামের বানান ঠিক হয়ে গেছে, তাহলে কোনটা লিখবেন? আমি বলে রাখি, এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বন্ধনের মধ্যে ঘরগুলি, মানে এই যে ফার্স্ট স্টেপ যেটা, এটা অবশ্যই 2025-এর ভোটার তালিকা অনুসারে আপনারা ফিল আপ করবেন। অর্থাৎ 2025-এর ভোটার তালিকায় যার যে নাম আছে, যে বানান দেওয়া আছে, আপনারা অবশ্যই ওই বানানটি ফিল আপ করবেন। সঙ্গে আরেকটি প্রশ্ন, বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো? দেখুন, আপনি বাংলাও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, কিন্তু নির্ভুল করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, প্রথমে বাংলায় লিখবেন, তারপরে ব্র্যাকেটে ইংলিশেও লিখে দিবেন। তাহলে বানানের ভুলের সম্ভাবনাটা আর রইবে না। বোঝা গেল? তাহলে বিবাহিতা মহিলারাও এখানে পিতার নাম লিখবেন, আর বিবাহিত পুরুষরাও, অর্থাৎ সকলকেই এখানে পিতার নাম লিখতে হবে। আশা করি এই সমস্যা ক্লিয়ার হয়ে গেছে। আর কোনটা নাম লিখবেন, 2002-এর ভোটার লিস্টে যে নাম ছিল ওটা, নাকি বর্তমান ভোটার লিস্টে যেটা আছে? তাহলে বর্তমানে যে ভোটার লিস্ট আছে ওই অনুসারে ওই বানানটাই আপনি এখানে লিখবেন। বুঝতে পারলাম? এই বন্ধনের মধ্যে আপনারা যতগুলো ঘর দেখতে পাচ্ছেন, এই সবকটি ঘর 2025-এর ভোটার তালিকা অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ 2025-এর ভোটার তালিকায় যে বানান আছে সেই বানানটাই আপনাকে লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখন পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। এবার ধরুন 2002-এর ভোটার লিস্টে পিতার নাম, পিতার এপিক নাম্বার আছে, কিন্তু বর্তমানে আপনার পিতা মারা গেছেন, তাহলে এই ক্ষেত্রে পিতার নাম লিখবো আমরা, কিন্তু এপিক নাম্বার দিব না। অর্থাৎ 2025-এর ভোটার লিস্ট অনুসারে যদি আপনার পিতার এপিক নাম্বার থাকে তাহলে এখানে দিবেন, নচেত দেওয়ার দরকার নেই। হয়ে গেল? এবার আসুন মায়ের নাম। আপনার যা মায়ের নাম সেটা লিখবেন। বিবাহিতা মহিলারাও তার নিজের মায়ের নাম লিখবেন, শাশুড়ি মা নয় কিন্তু। আপনার জন্মদাত্রী মা, তার নাম লিখবেন। আচ্ছা, তারপরে মায়ের এপিক নাম্বার 2025-এর ভোটার লিস্ট অনুসারে যদি আপনার মায়ের এপিক নাম্বার থাকে তাহলে লিখবেন। দেখা গেল যে 2025-এর আগে কারো মা মারা গেছেন, ভোটার লিস্ট থেকে তার নাম বাদ চলে গেছে, তাহলে মায়ের নাম লিখবেন, কিন্তু মায়ের ঘর এপিক নাম্বারের ঘরে কোনো এপিক নাম্বার লেখার দরকার নেই, ফাঁকা থাকবে। বোঝা গেল? এবার আসুন স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, ধরুন আপনি বিবাহিত, তাহলে বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীর নাম লিখবেন, বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবেন। কোনটা নাম লিখবেন, কোনটা বানান লিখবেন আমি ইতিমধ্যেই বলেছি। এই সব কটা ঘরে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী আপনার স্বামীর বা আপনার স্ত্রীর যে নাম আছে, যে বানান আছে, সেটা ঠিক থাকুক ভুল থাকুক দেখার নাই, যেটা আছে সেটা লিখবেন। হয়ে গেল? আচ্ছা, তারপরে স্বামীর বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, যদি কোনো বিবাহিত পুরুষ তার স্ত্রীর নাম লেখেন তাহলে নিচে তার স্ত্রীর ভোটার কার্ড থাকলে সেটার নাম্বার দিবেন। যদি কোনো বিবাহিতা মহিলা এখানে তার স্বামীর নাম লেখেন তাহলে তার স্বামীর ভোটার কার্ড থাকলে এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। হয়ে গেল? তাহলে এই সব কটা তথ্য আমরা 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী দেব, এবং এই জায়গাটি সকলকেই ফিল আপ করতে হবে। আপনার 2002-এর ভোটার লিস্টের নাম থাকুক না থাকুক, যার নামে ফর্ম এসছে এই জায়গাটা সকলকেই ফিল আপ করতে হবে, 2002-এর ভোটার লিস্টে আপনার নাম থাকুক বা না থাকুক। এবারে আসুন নিচে, এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, এখানে এই অংশটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে কি লেখা আছে? সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে সর্বশেষ এসআইআর হয়েছিল 2002 সালে। তাহলে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই জায়গাটি পূরণ করবেন। এই ফর্মটি যার নামে আছে তার নাম যদি 2002-এর ভোটার লিস্টে থাকে তাহলে এই জায়গাটা ফিল আপ করবেন। আচ্ছা, কিভাবে ফিল আপ করবেন? প্রথমে লক্ষ্য করুন নির্বাচকের নাম, অর্থাৎ যার নামে এই ফর্মটি ইস্যু করা হয়েছে তার নাম যদি 2002-এর ভোটার লিস্টে থাকে তাহলে তিনি এখানে তার নাম লিখবেন। এবার আবার প্রশ্ন, যে নামের বানান কোনটা লিখবেন? ধরুন 2002-এর ভোটার লিস্টে তার নাম একরকম ছিল, কিন্তু এখন বর্তমানে তার নামের বানান আর একরকম আছে, তাহলে এখানে বর্তমান নামটা লিখবেন নাকি 2002-এর ভোটার কার্ডে যে নামটা ছিল সেটা লিখবেন? মনে রাখবেন, এই ঘরগুলিতে আপনি যে সকল তথ্য দিবেন এই সব তথ্য 2002-এর ভোটার লিস্ট অনুসারে হতে হবে। যদি 2002-এর ভোটার লিস্টে ভুল থাকে, ভুল থাকুক সঠিক থাকুক দেখার নাই, এক কথায় বোঝার চেষ্টা করুন। এই ঘরগুলিতে আপনি যা যা লিখবেন সবই লিখবেন 2002-এর ভোটার লিস্ট অনুসারে। বোঝাতে পারলাম? তাহলে 2002-এর ভোটার লিস্টে আপনার যে নাম বানান ছিল সেটা ভুল থাকুক ঠিক থাকুক দেখার নাই, আপনি এখানে ওটাই লিখবেন। যদি ভুল থাকে ভুলটাই লিখবেন। হলো? আচ্ছা, 2 নম্বর এপিক নাম্বার যদি থাকে, কেন লেখা আছে? অনেকের 2002-এর ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এপিক নাম্বার নেই। যদি এপিক নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে এপিক নাম্বার লিখবেন।
যদি এপিক নাম্বার না থাকে তাহলে এখানে এপিক নাম্বার লিখবেন না। আবার আমি অনেকে বলতে শুনেছি যে 2002 এর ভোটার লিস্টে এপিক নাম্বার আলাদা ছিল, আবার বর্তমানে এপিক নাম্বার আলাদা আছে। কিন্তু আমি কি বললাম, এই জায়গাতে যে তথ্যগুলি দিবেন সবই 2002 এর ভোটার লিস্ট অনুসারে দিবেন। তাহলে 2002 এর ভোটার লিস্টে যদি আপনার এপিক নাম্বার থেকে থাকে তাহলে যেটা ছিল সেটা দিবেন, বর্তমানে যদি চেঞ্জ হয়ে থাকে তা দেওয়ার দরকার নেই। হয়ে গেল। নেক্সট আত্মীয়ের নাম। এখানে 2002 এর ভোটার লিস্টে আপনার যে আত্মীয়ের নাম দেওয়া আছে আপনি এখানে সেই আত্মীয়ের নামটাই লিখবেন। যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই বাবার নাম লিখবেন। বাবার নামের বানান 2002 এর ভোটার লিস্টে ভুল ছিল, আপনি এখানে ভুলটাই লিখবেন। এক কথায় 2002 এর ভোটার লিস্টে আপনার যে সম্পর্কের নাম দেওয়া ছিল, বাবার হোক মা হোক যার দেওয়া থাকবে আপনি এখানে ওটাই লিখবেন এবং আপনি ওই লিস্ট অনুযায়ী ওই বানানটাই লিখবেন। বোঝা গেল। তারপরে আসুন সম্পর্ক। এবার হতে পারে 2002 এর ভোটার লিস্টে যে আত্মীয়র নাম দেওয়া ছিল সেই সম্পর্কের নামটা ভুল দেওয়া ছিল। ধরুন ওখানে মায়ের নাম দেওয়া ছিল কিন্তু সম্পর্কের নাম লেখা আছে পিতা, পিতার নাম দেওয়া আছে কিন্তু সম্পর্কের নাম লেখা আছে মা, অনেকের স্বামীর নাম দেওয়া আছে কিন্তু সম্পর্কের নাম দেওয়া আছে পিতা। তাহলে এখানে আপনি আত্মীয়র নামটা লিখবেন। আর এখানে সম্পর্ক 2002 এর ভোটার লিস্টে যেটা ছিল সেটা ভুল থাকুক দেখার নাই, ভালো করে শুনুন, ভুল থাকলেও আপনি এখানে ভুলটাই লিখবেন। ধরুন মায়ের নাম দেওয়া আছে কিন্তু ওখানে লেখা আছে পিতা, আপনি এখানে আত্মীয়র নামের জায়গায় আত্মীয়র নাম এই জায়গায় মায়ের নাম লিখবেন আর সম্পর্ক ওই ভুলটাই দিবেন পিতা। বুঝতে পারলাম। ধরুন 2002 এর ভোটার লিস্ট অনুসারে এখানে আপনার বাবার নাম দেওয়া ছিল কিন্তু সম্পর্কের নাম লেখা আছে মা, তাহলে আপনি আত্মীয়র নামের জায়গায় বাবার নাম লিখবেন আর সম্পর্কের জায়গায় মা লিখবেন। এক কথায় 2002 এর ভোটার লিস্টে যেটা ছিল হুবহু কপি করবেন, কোনো কিছু বানাতে যাবেন না। নামের বানান সম্পর্ক ভুল থাকলে ভুলটাই দিবেন, সঠিক থাকলে সঠিকটাই দিবেন। হয়ে গেল। কারণ আমি আগেই বলেছি এটা আপনার ভোটার কার্ড সংশোধন নয়, ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া, রাইট। তারপরে জেলার নাম। ধরুন 2002 সালে আপনি একটা অন্য জেলায় বাস করতেন কিন্তু বর্তমানে আপনি অন্য জেলায় বাস করছেন, কিন্তু এই জায়গাতে আপনি কোনটা জেলার নাম লিখবেন মনে রাখবেন 2002 সালে ভোটার লিস্ট অনুসারে আপনার যে জেলার নাম লেখা আছে আপনি এখানে সেই জেলার নামটাই লিখবেন, বর্তমানে আপনি যেখানেই থাকুন দেখার নেই। হয়ে গেল। নেক্সট রাজ্যের নাম। রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ হবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম। তাহলে ধরুন আপনি বর্তমানে এক জায়গায় আছেন কিন্তু আপনি 2002 সালে অন্য বিধানসভা ক্ষেত্রে ছিলেন, তাহলে আপনি 2002 সালে যে বিধানসভা ক্ষেত্রে ছিলেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। তারপরে নিচে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর। এটাও অবশ্যই 2002 এর ভোটার লিস্ট অনুসারে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে। বুঝতে পারলাম। মানে এই বন্ধনীর মধ্যে যে কটা ঘর আপনি ফিল আপ করবেন সবকটাই 2002 এর ভোটার লিস্ট অনুসারে, ওখানে যেটাই থাকুক ভুল থাকুক ঠিক থাকুক দেখার নেই, হুবহু 2002 সালের ভোটার লিস্ট অনুসারে সব কটা তথ্য দিতে হবে। তবে মনে রাখবেন যারা এই ঘরটা ফর্ম ফিল আপ করছেন অর্থাৎ যাদের নাম 2002 এর ভোটার লিস্টে আছে তাদেরকে এই ডান দিকের ঘরটি ফর্ম ফিল আপ করতে হবে না, রাইট। কিন্তু যার নামে এই ফর্মটি ইস্যু করা হয়েছে তার নাম যদি 2002 এর ভোটার লিস্টে না থাকে তাহলে তিনি এই ঘরটি ফর্ম ফিল আপ করবেন না, তিনি পাশে ডান দিকের ঘরটি ফর্ম ফিল আপ করবেন। চলুন এবার এটা দেখে নিই। লক্ষ্য করুন উপরে কি লেখা আছে, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR এ দেওয়া আছে। এবার ধরুন আপনার নাম 2002 এর ভোটার লিস্টে নেই কিন্তু আপনার কোনো আত্মীয়ের আছে অর্থাৎ বাবার আছে, মার আছে, ঠাকুরদা, ঠাম্মা বা নানা নানি, তাহলে আপনি পিতার নাম থাকলে এখানে পিতার নাম লিখবেন। যদি আপনার মায়ের নাম থাকে 2002 এর ভোটার লিস্টে তাহলে অবশ্যই মায়ের নাম লিখবেন, যার নাম থাকবে। বুঝা গেল। কিন্তু অবশ্যই আমি যেটা বললাম এই কয়েকজনের মধ্যে বাবা, মা, ঠাকুরদা, ঠাম্মা বা নানা নানি, রাইট। তাহলে এখানে আপনি 2002 এর ভোটার লিস্টে যদি পিতা থাকে তাহলে পিতার নামটা লিখবেন। আবার একই গল্প যে এখানে কোনটা নামের বানান দিব, 2002 এ বাবার নাম এক ছিল কিন্তু বর্তমানে বাবার নাম এক, তাহলে এখানে যে কটা তথ্য আপনি দিবেন সব কটা তথ্য 2002 এর ভোটার লিস্ট অনুসারে, বর্তমানে আপনার ঠিক আছে ভুল আছে কি আছে দেখার নাই। এই ঘরগুলিতে আপনি যে তথ্যগুলি দিবেন সেই তথ্যগুলি অবশ্যই 2002 এর ভোটার লিস্ট অনুসারে মিল থাকতে হবে, নচেত কিন্তু বিএলও আপনার ফর্ম নেবেন না বা নিচে সই করবেন না। বোঝা গেল। আর মনে রাখবেন আপনার একটা ভুল চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যেতে পারে, সুতরাং ফর্ম ফিল আপ করার সময় খুব সচেতন থাকবেন। তাহলে এখানে আপনি 2002 এর ভোটার লিস্টে পিতার নাম থাকলে পিতার নাম লিখবেন, 2002 এর ভোটার লিস্টে যদি পিতার নাম না থাকে মায়ের নাম থাকে তাহলে ওটা লিখবেন। বাকি বিকল্প যেগুলো বললাম যদি এক এক করে বাবা মায়ের নাম না থাকলে তাহলে ঠাকুরদার নাম লিখবেন, ঠাকুরদার নাম না থাকলে ঠাম্মার নাম লিখবেন। এবার ধরুন 2002 এর ভোটার লিস্টে বাবা, মা, ঠাকুরদা, ঠাম্মা, নানা নানি কারো নাম নেই কিন্তু কাকুর নাম আছে বা জেঠুর নাম আছে বা দাদার নাম আছে, দিদির নাম আছে, তাহলে ওই ক্ষেত্রে কি করবেন? তাহলে মনে রাখবেন আপনাদের যে কটা বিকল্প বলা হয়েছে বাবা, মা, ঠাকুরদা, ঠাম্মা এবং নানা নানি, তাদের কারো নাম থাকলে আপনি এখানে নাম লিখবেন। যদি তাদের কারো নাম না থাকে তাহলে আপনি এখানে কাকু, জেঠু, দাদা, দিদি ওদের নাম লিখতে পারেন, অসুবিধা নেই।
কিন্তু ওই ক্ষেত্রে খসড়া ভোটার তালিকা বের হওয়ার পর আপনার নামে হিয়ারিং এর নোটিশ জারি করা হবে, আপনাকে বিডিও অফিসে ডেকে পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য, এবং আপনি যার নাম লিখবেন তার সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। ওই যে ডকুমেন্টসগুলির কথা আমরা আগের ভিডিওতে বলেছিলাম, ওই ডকুমেন্টসগুলির কোনো একটা আপনাকে দেখাতে হবে এবং তার সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ওই নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না। তাহলে কি বললাম, 2002 এর ভোটার লিস্টে বাবার নাম থাকলে বাবার নাম লিখবেন, মায়ের নাম থাকলে মায়ের নাম লিখবেন, ঠাকুরদা, ঠাম্মা, নানা, নানি যার নাম থাকবে সেটা এখানে লিখবেন, এবং অবশ্যই নামের বানান ওটাই লিখবেন যেটা 2002 এর ভোটার লিস্টে আছে। হয়ে গেল। তারপরে এপিক নাম্বার, আপনি যার নাম দিলেন যদি 2002 এর ভোটার লিস্টে তার এপিক নাম্বার থাকে, ভোটার কার্ড নাম্বার থাকে, তাহলে এখানে তার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। তারপরে আত্মীয়ের নাম, অর্থাৎ আপনি আপনার বাবার নাম লিখছেন, তাহলে আপনার 2002 এর ভোটার লিস্টে আপনার বাবার ভোটার কার্ডে তার যে পিতার নাম আর তার যে আত্মীয়র নাম লেখা আছে, যদি বাবার নাম লেখা থাকে তাহলে আপনি এখানে আপনার পিতার অর্থাৎ আপনার বাবার নাম লিখবেন। যদি তার মায়ের নাম দেওয়া থাকে তাহলে এখানে আপনি আপনার বাবার মায়ের নাম লিখবেন। অর্থাৎ আপনি এই ঘরটাতে যার নাম লিখলেন তার যে আত্মীয় নাম দেওয়া থাকবে তার ভোটার কার্ডে ওই নামটা এখানে লিখবেন। অবশ্যই 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী নামের বানান লিখবেন। এবং সম্পর্ক, অর্থাৎ আপনি আপনার বাবার নাম লিখলেন, আত্মীয়ের জায়গায় আপনার বাবার পিতার নাম লিখলেন, তাহলে সম্পর্কের জায়গায় কি লিখবেন, আপনার বাবার বাবা তার কে হলো পিতা, তাহলে এখানে পিতা লিখবেন। মা হলে মা লিখবেন। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন, এই যে নামের জায়গায় ধরুন কোনো বিবাহিতা মহিলা, তাহলে এই নামের জায়গায় তিনি কার নাম লিখবেন, স্বামীর নাম কি দেওয়া যায়? না। এই নিয়মটি সকলের জন্য এক, বিবাহিতা মহিলা, বিবাহিতা পুরুষ, অবিবাহিতা মহিলা, অবিবাহিতা পুরুষ সকলের জন্য। যার নামে এই ফর্মটি ইস্যু করা হবে তার বাবার নাম, তার মায়ের নাম, তার ঠাকুরদা, ঠাম্মা বা নানা নানির নাম এখানে লিখতে হবে। শ্বশুর শাশুড়ির নাম লেখা যাবে না, স্বামীর নাম লেখা যাবে না। বুঝতে পারলাম? অবশ্যই পিতার নাম লিখতে হবে বা মায়ের নাম লিখতে হবে, সে বিবাহিতা পুরুষ হোক বিবাহিতা মহিলা হোক। তারপরে এপিক নাম্বার বাকি তো বললাম। এবার আসুন জেলা। 2002 এর ভোটার লিস্ট অনুসারে আপনি যার নাম লিখলেন উনি যেই জেলার বাসিন্দা সেই জেলার নাম এখানে লিখতে হবে। তারপরে রাজ্যের নাম, তো রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ হবে। বিধানসভা ক্ষেত্রের নাম, মানে আপনি এখানে যার নাম দিলেন উনি 2002 সালে যেই বিধানসভায় ছিলেন, হতে পারে এখন হয়তো অন্য বিধানসভায় চলে গেছেন বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, কিন্তু 2002 সালের ভোটার লিস্ট অনুসারে ওনার যেটা বিধানসভা ক্ষেত্রের নাম ওই নামটাই এখানে লিখতে হবে। এবং নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর ওই 2002 এর ভোটার লিস্ট অনুসারেই দিতে হবে, তখনকার যেটা ছিল সেটা। এবার কোথায় পাবেন এটা? 2002 এর ভোটার লিস্ট আপনারা নিশ্চয়ই জোগাড় করে নিয়েছেন। ওই 2002 এর ভোটার লিস্টের উপরে দেখবেন ডান দিকে ওখানে অংশ নম্বর দেওয়া থাকবে, এবং বাম দিকে দেখবেন সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, ওটাই ক্রমিক নাম্বার। ওখান থেকে অনায়াসেই পেয়ে যাবেন। তাহলে আশা করি এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের আর সমস্যা রইবে না। এবার নিচে আসুন। নিচে কিছু এখানে ডিক্লারেশন দেওয়া আছে, আমি পড়ে আর সময় নষ্ট করছি না। এখানে কি করতে হবে, আপনি যখন এই সব তথ্যগুলো ঠিকঠাক দিলেন, এখানে আপনি আপনার সই করবেন। আপনি যদি সই করতে না পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিবেন। এবার ধরুন কারো আত্মীয় স্বজন বাইরে আছেন, কারো ছেলে, কারো ভাই, কারো সন্তান বাইরে কর্মসূত্রে আছেন, তিনি আগামী 1 মাসের মধ্যে তার বাড়ি আসার কোনো সম্ভাবনা নেই, তাহলে আপনি ওর হয়েও এই ফর্ম ফিল আপটা করতে পারেন। অর্থাৎ তার পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই ফর্ম ফিল আপটা করতে পারেন। ওই ক্ষেত্রে যিনি এই ফর্ম ফিল আপটা করছেন, দাদা বা বাবা যিনি করবেন, তিনি নিজে এখানে তার সই দিবেন বা ছাপ দিবেন, এবং অবশ্যই ব্র্যাকেটের মধ্যে যিনি এই ফর্ম ফিল আপটা করছেন তার সঙ্গে যার ফর্ম ফিল আপ করছেন তার কি সম্পর্ক। ধরুন আমি আমার ভাইয়ের হয়ে ফর্ম ফিল আপ করছি, তাহলে আমি এখানে লিখবো দাদা। ধরুন আমি আমার সন্তানের হয়ে ফর্ম ফিল আপ করছি, তাহলে আমি এখানে লিখবো পিতা। ওই সম্পর্কটার নাম লিখবেন এবং পাশে তারিখ উল্লেখ করতে হবে। তবে মনে রাখবেন, আপনি যার হয়ে এই ফর্ম ফিল আপটা করছেন তিনি যদি 2 জায়গায় এই ফর্ম ফিল আপ করে দেন বা অন্য জায়গায় আরও ফর্ম ফিল আপ করে দেন, তো ওই ক্ষেত্রে যিনি এই ফর্ম ফিল আপটা করছেন বা ওর হয়ে যিনি সই করছেন তাকে কিন্তু ধরা হবে। বোঝা গেল? তাহলে লক্ষ্য রাখবেন যেন 2 জায়গায় ফর্ম ফিল আপ না হয়। এবারে আপনার এই সব তথ্য যদি ঠিক থাকে, তাহলে বিএলও যিনি আপনাকে এই ফর্মটি দিয়েছেন বা যাকে আপনার এলাকায় বিএলও নির্বাচন করা হয়েছে, তিনি এই সব তথ্যগুলি যাচাই করতে পারেন। কোনো ডকুমেন্টস বা কোনো কিছু জেরক্স নেবেন না, কিন্তু তিনি ডকুমেন্টস চাইতে পারেন এটি মিলানোর জন্য, রাইট? তাহলে ডকুমেন্টসগুলি রেডি রাখবেন, জেরক্স করার দরকার নেই। সবকিছু ঠিকঠাক থাকলে বিএলও এখানে একটা সই করবেন এবং আপনাকে একটি ফর্ম তিনি ফেরত দিবেন। অর্থাৎ আপনাকে যখন ফর্ম দেওয়া হবে সেই দেখবেন একই ফর্ম 2টো দেওয়া হবে, একটা সই করে বিএলও আপনাকে দিয়ে দিবেন রিসিভ হিসাবে, আর একটা তিনি নিজে নিয়ে চলে যাবেন। হয়ে গেল? এই হচ্ছে আমাদের এসআইআর এর ফর্ম ফিল আপের প্রক্রিয়া। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করা যায় 7 ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকবে, এবং যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তখনও নিশ্চয়ই আপনার নাম থাকবে। তাই সচেতনতার সহিত এই ফর্ম ফিল আপটি ফিল আপ করুন, এবং ভিডিওটি কার্যকরী মনে হলে, উপকার মনে হলে অন্যদের সঙ্গে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, তারাও বিষয়টি জানতে পারুক। কারণ এটি খুব সংবেদনশীল একটি প্রক্রিয়া। কারণ এই ফর্ম ফিল আপে একটি ভুল চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নামকে বের করে দিতে পারে, আর তারপরে কি সমস্যা হবে বা কি সমস্যা হতে পারে এটা নিশ্চয়ই আপনারা অনুমান করেছেন। তাহলে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা আপনার মনে আরও কোনো প্রশ্ন আছে কিনা, এবং ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। এবং আপনাদের অবগতির জন্য বলে রাখি, এটি আমার একটি শিক্ষামূলক চ্যানেল, যেখানে আমি ইংরেজি নিয়ে আলোচনা করে থাকি। আপনার ইংরেজি বিষয়ে জানতে হলে বা আপনার কোনো সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি ইংরেজি শিখতে চায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে পাশে থাকুন।
ধন্যবাদ সকলকে।